বিশেষ বৈঠক চলছে আজকে রাতের 8টার পর থেকে, এখনো বৈঠক চলমান। এবং এমন হচ্ছে যে হয়তো মাহমুদুর রহমানকে প্রধান করে এবং নাহিদ বা মাহফুজকে প্রধানমন্ত্রী করে আপনার বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটা যেভাবে হবে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি, যে আপনার জুলকারনাইন সায়েরের একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন, যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে, ওরা লাখো লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে। এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার সুদি ডক্টর মোহাম্মদ ইউনুস, অনেকে আবার বলেন যে ভাই আপনার ডাক্তার বলেন কেন, ভাই আমি ব্যঙ্গ করে বলি ডাক্তার, ডাক্তার তো হোমিওপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তারও আছে। তো এ কোন ডক্টর, কিসের ডক্টরের ডিগ্রি নিচ্ছে সে? সুতরাং তারা ডাক্তার কান, আর ওই যে ফার্মাসিস্ট ডাক্তার মামা কয় না, ফার্মাসিস্টের ডাক্তার মামা এরকম বলি আর কি। যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন? যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না, উপরে ড্রোন চালাইতে পারবেন না। তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে। এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে, তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে। ম্যাসাকার করবে। এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন। মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে, হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে, প্ল্যানিং আছে যেটা। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ম্যাসাকার করবে, ম্যাসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে। এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন। বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে, হাদির লাশকে সামনে রেখেই বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা 99%। আর যদি সেটা হইতে না পারে তাহলে ঢাকা শহরে ম্যাসাকার করে হলো রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন। এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে, উত্তেজক বক্তব্য, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে, এই করেছে সেই করেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকা শহরে, কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে। লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে, যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজন আইনা এই কাজ করতেছে। আর ওদের যে প্ল্যান, সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয়, যদি সেনাবাহিনীর গণ্ডগোলের কারণেও সম্ভব না হয়, তাইলে হয়তো আগামীতে আরও দুই একজনের লাশ ফেলাই হলে এটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে। এতে বাংলাদেশের কি হইল না হইল, মানুষ বলল, দোকান ভাঙলো, লুট হইল, সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই। সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া এভিনিউতে, ওখানে জানাজা হবে, ওয়েল অ্যান্ড গুড, ভালো সুন্দর জানাজা হবে, জানাজাতে তো মানুষ শান্তিপূর্ণ হয়। সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেষ্টাকে কিভাবে বুঝলেন? কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন, কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন? তার মানে ওনারাও আজ করছেন, এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে। আজকের উদিচির যে অফিসটা জ্বললো এটাতেও বুঝেন, আজকে রাতের ভিতরে আরও কি কি কোথায় কোথায় জ্বলে সেটাও দেখতে থাকেন। এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল 12টা পর্যন্ত। মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে, এরপরেই ঘটনা ঘটবে। এবং এটা শিওর থাকেন ওদের যে প্ল্যান, হাদিকে সামনে রেখে, হাদির লাশকে, সরি হাদি তো না, হাদির লাশকে সামনে নিয়ে নিয়ে ওখান থেকেই শপথ হবে বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন মাহমুদুর রহমান। সুতরাং আমরা মনে হয় সর্বশেষ কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে। তো দেখি আমরা কি হয় আগামীকাল সকালে 10টা 11টার দিকে, দেখি আমরা 10টা 11টা পর্যন্ত আরও কি কি নিউজ আসে, সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে একটা ক্রুশিয়াল দিন। আপনারা সকলে জানেন যে আজকে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই হাদির জানাজাকে কেন্দ্র করে একটা মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে
এই একটি পক্ষ, একটি চক্রান্তকারী গোষ্ঠী, দেশবিরোধী গোষ্ঠী, দেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা আজকে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্ল্যান তারা করেছে। বিপ্লবী সরকার অথবা একটা প্যারালাল সরকার, এটা তাদের প্ল্যান। আজকে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে পেরে সরকারকে প্রতিবেদনও দিয়েছে, জানিয়েছে। ফলত আপনারা জানেন যে সরকার আজকের এই জানাজায় কেউ যাতে ব্যাগ বা ভারী অস্ত্র বহন না করে সেই জন্য একটা নোটিশ জারি করেছে। সাধারণত জানাজার ক্ষেত্রে এরকম নোটিশ জারির ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। এটা আসলে গোয়েন্দা সংস্থারা টের পেয়েছে যে একটি চক্র, এই প্ল্যানটা তাদের রয়েছে এবং এই চক্রের অন্যতম প্রধান হোতা হিসাবে চিহ্নিত করা হচ্ছে মাহমুদুর রহমানকে, আমার দেশের সম্পাদক। এর আগে হাদির গুলির ঘটনার পর মাহমুদুর রহমান ঘোষণা দিয়েছিল যে সারা দেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে 25 তারিখের মধ্যে একটা নিরাপত্তা রক্ষা কমিটি নামে একটা কমিটি করার জন্য। তাদের এই মানে অপপরিকল্পনা, এই কুপরিকল্পনা, এইটার সাথে সরকারের অন্তত 3 জন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভড। এই 3 জন উপদেষ্টার একজন আপনারা জানেন যে ইতিমধ্যে তাসনিম খলিল একটা ভাষ্য দিয়েছিল যে সরাসরি তার সাথে বলেছে যে সেই উপদেষ্টা তারা নির্বাচন চান না, বরং একটা ইসলামী বিপ্লবের মাধ্যমে তারা সরকারটা দীর্ঘায়িত করতে চান। তার যুক্তি ছিল যে ভারতের আগ্রাসনকে প্রতিরোধ করতে হবে, এটা তাদের করতে হবে। তাসনিম খলিল সেখানে নাম বলেনি, কিন্তু সেই ব্যক্তিটা হলেন আদিলুর রহমান এবং আরেকটা সোর্স বলছে যে সরকারের আরো 2টি উপদেষ্টা এই নির্বাচন না করার পক্ষে ইউনূসকে প্রস্তাবও দিয়েছিলেন। সেই দুজনের একজন সৈয়দা রিজওয়ানা হাসান এবং আরেকজন ফাউজুল কবির খান। কিন্তু ইউনূস এইটাতে রাজি হননি এবং তাদেরকে বলেছেন তিনি 15 ফেব্রুয়ারির পরে আর থাকতে চান না, মানে ক্ষমতায় থাকতে চান না। ফলে ইউনূস যেহেতু নির্বাচনের পক্ষে যে কোনোভাবেই যেন তেন ভাবেই একটা নির্বাচন দিয়ে তিনি যেতে চান, সেহেতু এই উপদেষ্টারা এরা আসলে এখন নানান আন্ডার টেবিল নানা রকম ওয়ার্ক করে তারা একটা এই প্যারালাল বা বিপ্লবী সরকারের দিকে ধাবিত হচ্ছেন। এটা বাংলাদেশের জন্য একটা খুবই খারাপ, মানে ভয়ঙ্কর বাজে একটা সিচুয়েশন তৈরি করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেই পক্ষ এটা চাচ্ছে সেই পক্ষই হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশে একটা তাণ্ডবের মতো করেছিল। প্রথম আলো, ডেইলি স্টার সহ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতের উপ হাই কমিশনার কার্যালয়, মানে বিভাগীয় শহরগুলোতে, সেগুলোতে আক্রমণ করা, আরো অনেক জায়গায় আক্রমণের খবর আছে। এটা নিয়ে অবশ্য বিএনপির মধ্যেও একটা ব্যাপক একটা টেনশন যে তারেক রহমান 25 তারিখে আসবে, তার আগমনটা ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা হচ্ছে। কারণ তারেক যদি বাংলাদেশে আসে তাহলে তার যে জনপ্রিয়তা এবং জনস্রোতে এই যে পরিকল্পনাকারীরা, অপপরিকল্পনাকারীরা তারা ভেসে যাবে। সেই ভেসে যাওয়া ঠেকাতেই তার আগমনের আগেই এই প্ল্যানটা তারা নেওয়ার চেষ্টা করছে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার কিছু কিছু লোক, অল্প অল্প লোক এটাকে সায় দিচ্ছে। ইভেন এনসিপিও এটাতে একটা দোদুল্যমান। তাদের একটা পক্ষ যেহেতু মূলধারার রাজনীতি করতে চায়, তারা সেইটার সঙ্গে থাকতে চায়। আরেকটা পক্ষ প্রবলভাবে চায় যে
নির্বাচন না হয়ে তারা এইভাবে যেভাবে চলছে এইভাবে আরো 2-3 বছর যদি থাকতে পারে, তাহলে তাদের সংগঠনটা মাঠ পর্যায়ে আরেকটু শক্তিশালী হবে। এর পক্ষে আপনারা দেখেন যে হাদির এই ঘটনার পরে যেদিন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রমণ হলো, তার আগে সার্জিস কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল। তার স্ট্যাটাসটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ যে যা করতে পারেনি তারা সেই 24-এর 5 আগস্টের পরে, সেইটা এখন তাদের একটা সুযোগ এসেছে এবং সেটা তারা করতে চায়। ফলে দেশ নিয়ে একটা বিশৃঙ্খলা, আমি আগেও বলেছি যে একটা গৃহযুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়েছে। যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে নিশ্চয়ই সেটাতে বিএনপি সায় দেবে না, কারণ বিএনপি ইলেকশন চায় যে কোনো মূল্যে। ইলেকশন হলে তাদের দেশ পরিচালনার দায়িত্ব তারা পাবে, এটা তারা মনে করছে। কিন্তু এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা এর মধ্যে ডানপন্থী, উগ্র ডানপন্থী এবং ডানপন্থী লোকজন এইটাকে সমর্থন করছে। ফলে আজকের দিনটা সত্যিকার অর্থে ভীষণ রকম ক্রুশিয়াল দিন। আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গোয়েন্দা সোর্সগুলি বলছে যে এটা হাদির ডেড বডির সামনে রেখে তারা একটা শপথ বাক্য পাঠ করার মতো এরকম একটা আয়োজন তাদের চিন্তা ভাবনায় আছে, এবং সেইখান থেকে ঘোষণা দিয়ে তারা এটা করার প্ল্যান করবেন। এখন কতটুকু সাকসেস হবে এইটা দেখার বিষয়, কিন্তু এই জন্য আসলে সবাইকে, দেশবাসী সবাইকে সতর্ক থাকা দরকার। সতর্ক থাকতে হবে, কারণ এই দেশটা কোনোভাবেই এই উগ্র ডানপন্থীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই দেশটা এই বছরের পর বছর ইরাক সিরিয়ার মতো অস্থিতিশীল হবে, এরকম করতে দেওয়া যাবে না। এইটা করলে পরে আসলে আমার আপনার যে ভবিষ্যৎ, আমার আপনার সন্তানদের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ, এটা একেবারে বিনষ্ট হয়ে যাবে। এই দেশে এই অস্থিতিশীল থাকলে পরে যদি কোনো বাইরের কোনো বিনিয়োগ আসবে না, কোটি কোটি মানুষ একসময় না খেয়ে মরতে হবে, উদ্বাস্তু হবে। আপনারা দেখেছেন সিরিয়ার কি অবস্থা, আপনারা দেখেছেন ইয়েমেনের কি অবস্থা, আপনারা দেখেছেন ইরাকের কি অবস্থা। সেখানে মানুষ ভাত পায় না, খেতে পারে না, সারাক্ষণ যুদ্ধ, সারাক্ষণ আতঙ্ক। এইসব এই আমাদের সোনার বাংলাদেশ থেকে এইসব আসলে হতে দেওয়া যাবে না। আপনারা একটু সতর্ক থেকে, একটু চিন্তা বিবেচনা এইসব প্রয়োগ করুন, করে এই অপশক্তিকে, যে কোনো ধরনের অপশক্তিকে রুখে দিতে হবে। আমরা চাই যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় থাকুক, একটা নির্বাচন হোক। নির্বাচন হলে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে, যারা দায়িত্ব পাবে, জনগণ যাদের দায়িত্ব দেবে, তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বাংলাদেশের 18 কোটি মানুষই নিরাপদে নিশ্চিন্তে দুবেলা দুমুঠো খাবার খাক, শান্তিতে একটু ঘুমাক। এই যে অস্থিতিশীলতা চারদিকে, এই যে হেজিমনির কথা বলে, এই যে ভারতীয় আগ্রাসনের কথা বলে, এই যে এক এক সময় এক এক কথা বলে এই যে অস্থিতিশীল করে তোলা, এইটা আসলে কোনোভাবেই কাম্য না। এই যে অপপরিকল্পনাকারী, এই যে কুপরিকল্পনাকারী, এদের সংখ্যা কিন্তু খুব বেশি যে তা কিন্তু নয়। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এদের রূপটা চিনে গেছে, এরা কিন্তু বোঝে। কিন্তু সাধারণ মানুষ আসলে একটু চূড়ান্ত দেয়ালে না ঠেকা পর্যন্ত তারা আসলে ঘুরে দাঁড়ায় না সাধারণত। কিন্তু ততদিনই অনেক দেরি হয়ে যাবে। যদি এদেরকে আপনারা সুযোগ দেন, এরকম কোনো কিছু একটা করার সুযোগ দেন, তাহলে অনেক দেরি হয়ে যাবে, এবং এটার জন্য অন্তত 50 বছর আমাদেরকে পস্তাতে হবে। ফলে এই যে অপচেষ্টা, এই অপচেষ্টাটাকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। একই সঙ্গে যারা মব করছে, তাদের প্রত্যেকের পরিচয়, তাদের প্রত্যেকের চেহারা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আপনারা তাদের পরিচয়গুলো শনাক্ত করুন, তাদের পরিচয় শনাক্ত করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কারো অধিকার নেই কেউ নিজের হাতে আইন তুলে নেবে। একটি পক্ষ বলার চেষ্টা করছে যে এই বিপ্লব পরবর্তী সময়, কথিত বিপ্লব পরবর্তী সময় এরকম ঘটনা ঘটবে, তাদেরকেও চিহ্নিত করুন, তাদেরকেও বয়কট করুন। এই মব যদি চলতে থাকে,
এইভাবে আইন যদি নিজের হাতে তুলে নেওয়া চলতে থাকে, এই মব যদি চলতে থাকে, তাহলে এর মুখোমুখি কিন্তু আপনিও হতে পারেন। এই মবকারী যারা, তাদেরকে চিহ্নিত করেন, তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। মব যেই মব করতে আসবে তাকে প্রতিহত করুন। এইভাবে এই মবকারীদের হাতে দেশটাকে ছেড়ে দিয়েন না প্লিজ। এই দেশটাকে একটা স্থিতিশীল কান্ট্রি হিসাবে ধরে রাখার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। আমরা সবাই সবার জায়গা থেকে যে সর্বোচ্চ চেষ্টা করি, একটা আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কোনোভাবেই অপপরিকল্পনাকারী, কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে দেশটাকে ছেড়ে দিয়েন না। দুষ্কৃতকারীরা খুবই অল্প সংখ্যক, তাদেরকে রুখে দিতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। সবাইকে ধন্যবাদ।